ये है एबीसी न्यूज एजीटी लाइव। মানে এই রাজ্য কবে স্বয়ংসম্পূর্ণ হবে আপনার কি বক্তব্য? মানে অর্থনৈতিক দিক থেকে এই রাজ্য কবে নিজের পায়ে দাঁড়াতে পারে প্রত্যেকটি মানুষ? আমরা আপনাকে বলি, it is very tough for a small state like Tripura, যার revenue earning is merely 15% or something of this sort, একটু increase করেছে। এই 15% নিজস্ব রাজস্ব আদায় দিয়ে you can't expect যে we will be at par with other big states, that এরা যদি করতে পারে আমরা কেন না। পশ্চিমবাংলা বিভিন্ন প্রকল্প ওখানকার রাজ্য সরকার কিংবা আমাদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে ওখানকার রাজ্য সরকার বিভিন্ন স্কিম চালু করতে পেরেছে এই কারণে that they have got their revenue generation, they collect তাদের বিভিন্ন বড় স্টেট, তাদের কল কারখানা, ট্যুরিজম, বিভিন্ন জায়গা আমাদের রেভিনিউ আর্নিংস একটা জায়গা রয়েছে যেটা আমাদের রাজ্যের কনস্ট্রেইন। তো যত ডেভেলপমেন্ট পেস হবে বিভিন্ন ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ট্যুরিজম, এই জন্য এগ্রিকালচার, এইগুলো তো আপনার চেষ্টা করছেন আমাদের মন্ত্রিসভার মন্ত্রীবাবুরা। নিশ্চয়ই আগামী দিন নিশ্চয়ই দ্য স্পেস অফ ডেভেলপমেন্ট যে পেসে এগোচ্ছে, নিশ্চয় আশা করি আগামী দিন কিছুটা হয়তো চেহারা পাল্টাবে। এখন আপনার দল সরকারে আছে, মূলত এই বিষয়টি কোন পর্যায়ে আছে, পার্টি পর্যায়ে না সরকার? আপনার দেখুন, বেকার ভাতা অনেক রাজ্যে চালু করেছেন সরকার। আমাদের রাজ্যে ফিনান্সিয়াল যে পজিশন, আমাদের রেভিনিউ আর্নিংস যেটা রয়েছে, এটা করতে গেলে আমাকে আম জনতাকে ট্যাক্সেশনের বেশি করে ট্যাক্সেশনের আওতার মধ্যে আনতে হবে। তো এই মুহূর্তে হয়তোবা এটা ফিজিবল না, কারণ শুধু আমাদের রাজ্যেই না, দেশ গ্লোবালি একটা ফিনান্সিয়াল, একটা ইকোনমিক্যালি একটা ক্রাঞ্চের মধ্যে দিয়ে আমরা চলছি। এই মুহূর্তে হয়তোবা এটা সম্ভব নাও হতে পারে, সরকার সেটা বুঝতে পারবে, কিন্তু আগামী দিন নিশ্চয়ই সরকার যদি এরকম প্রতিশ্রুতি দিয়ে থাকে, নির্বাচনে বিজেপি এই প্রতিশ্রুতি দিয়েছে বলে আমার বিজেপি দেয়নি, আপনারা যারা ওই সময় কংগ্রেস রাজনীতি ছিলেন অন্যতম দাবি ছিল। সেটাই তো বলছি, বিজেপি ভারতীয় জনতা পার্টি এই দাবিটা নির্বাচনী কিংবা ভিশন ডকুমেন্টে ছিল না। নিশ্চয়ই যদি এই আমরা একটা সময় দাবি করেছিলাম, ওর মধ্যে কোনো সন্দেহ নেই, সিপিএম দাবি করেছিল, সিপিএম এখন একটা সময় দাবি করেছিল, মানিক সরকার দাবি করেছিল, সরকার এসে বলে গেছে, আমরা তখন দাবি করেছিলাম। কিন্তু ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট তখন মানিক বাবু বলেছিলেন, ফিনান্সিয়াল আমাদের ক্রাঞ্চ, এটা ইচ্ছা থাকলেও দেওয়ার মতো পজিশনে নেই। আমাদের আজকে আমরা দাবি করতে পারি, কিন্তু আমরা যে কোনো বিরোধী দল কিংবা সদলীয় বিধায়ক আমরা দাবি করতে পারি, বাট আই নো যে ফিনান্সিয়াল যে কনস্ট্রেন্ট মধ্যে দিয়ে সরকার এগোচ্ছে, এত 13,000 কোটি টাকা ঋণের বোঝা মাথার মধ্যে নিয়ে চলছে গুটি গুটি পায়ে, এটা রিয়েলাইজ করতে হবে। সবটা মিলিয়ে এই পজিশনটা এখন নেই, যখন যেটা হবে যদি সে পরিস্থিতি এসে দাঁড়ায় যে গভর্নমেন্ট ইজ ইন এ পজিশন টু ডু দ্যাট, অবভিয়াসলি উইল প্রেস আপন দ্য গভর্নমেন্ট টু মুভ ফরওয়ার্ড উইথ ইট। আবার এক্স্যাক্টলি এত ডিটেলস আপনারা বলেছেন, রুহিনী বিশ্বাস মার্ডার হয়েছিল, ঠিক আছে, কিন্তু এতটা তো আমার এক্ষুনি I don't recollect, so I am not in a position to answer this question, but at least I can say, at least বিজেপি কার্যকর্তারা এদেরকে স্মরণ করেছে। এখন ওই স্মরণ সবাই যদি কোনো যারা খুন করলো তারাই গিয়ে এখন তারা যে মাল্যদান করছে, এরকম ঘটনা যদি ঘটে থাকে, নিশ্চয়ই আমাদের দলের যদি সভাপতি কিংবা যারা জেনারেল সেক্রেটারি আছেন, নিশ্চয়ই এই ব্যাপারটা খতিয়ে দেখবেন। যদি আপনাদের কোনো খবরের কাগজে উঠে থাকে কিংবা সাংবাদিক টিভি পর্দায় দেখে থাকেন, নিশ্চয়ই কৈফিয়ত তলব করা হবে কেন সেটা এরকমটা ঘটলো। এইটুকু বলতে পারি, অন্তত ভারতীয় জনতা পার্টি, ঠিক আছে, ওরা কংগ্রেসের ছিল, কিন্তু অ্যাটলিস্ট উই আর রিকালেক্টিং দ্য স্যাক্রিফাইসেস, বিজেপি ইজ রিকালেক্টিং দ্য স্যাক্রিফাইসেস মেড বাই দোজ কংগ্রেসম্যান, যেটা কংগ্রেস ভুলে যাচ্ছে। এই প্রসঙ্গে একটা যে আপনারা নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল যে সরকার গঠনের পরে ওই অপরাধী ঘটনায় যাদের খুন ইত্যাদি হয়েছিল
সেই মামলাগুলো আবার পুনরায় বিচার প্রক্রিয়া নিয়ে আসা হবে। এখনো পর্যন্ত এই ধরনের ইভেন যুব মোর্চাও কিছুদিন আগে মিছিলও করেছে এই ইস্যুতে। এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো মুভমেন্ট সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। এই বিষয়ে কি বলবেন? সরকার বোধহয় একটা কমিটি করেছিল, কমিটির রিপোর্ট কি দিয়েছে কিংবা কতটুকু কালেকশন করেছে এটা একটু খোঁজ নিয়ে আমাকে জানতে হবে। নিশ্চয়ই আপনার ব্যাপারটা আমি খোঁজ নেব। নেক্সট সাংবাদিক সম্মেলনে আপনি প্রশ্নটা করলে আমি নিশ্চয়ই উত্তর দেওয়ার মতো পজিশন আমি থাকবো। আপনারা যখন বামেদের এখনো হচ্ছে এবং আগে সিপিএম তো সন্ত্রাসের উপরে ভিত্তি করে সারাটা জীবন চলেছে। মানে কত লোক খুন হয়েছে রাজ্যে কিংবা পশ্চিম বাংলায় কিংবা কেরলে কমিউনিস্টের পিরিয়ডে, তো এটা তো অগণিত। এটা হওয়া কাম্য নয়। কোনো রাজনৈতিক দল হানাহানি, খুনোখুনি, মারামারি, মানুষের ভরসা রাখতে হবে। মানুষ বিবেচনা করবে। সবাই সংগঠন করার রাইট রয়েছে, সবাই মিছিল মিটিং করার রাইট রয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলো রাইট রয়েছে। বিগত দিনগুলোতে সিপিএম এই জিনিসগুলো প্রতিহত করেছে, মেরেছে, হাত কেটে নিয়েছে, খুন করেছে, মাথা পাঠিয়ে দিয়েছে। এটা এখন রিপিট হবে তার কোনো মানে নেই। তবে এটুকু বলতে পারি, বিজেপি জোট সরকার আসার পর নো পলিটিক্যাল মার্ডার, নো পলিটিক্যাল মার্ডার ইন আওয়ার স্টেট। এটা কিন্তু একটা কম অ্যাচিভমেন্ট কিন্তু কম। এটা কিন্তু আপনারা সাংবাদিক বন্ধুরা বিগত জমানাও দেখেছেন। যারা পুরনো সাংবাদিক, ইলেকশনে পোলিং এজেন্ট অবজেকশন দিয়েছিল বলে তেপানিয়া একটি ছেলের হাত চপ অফ করে নেওয়া হয়েছে, লেফট হ্যান্ডটা, পঞ্চায়েত নির্বাচন। পারংবালা ত্রিপুরা এটিসি ভিলেজ কমিটির ক্যান্ডিডেট হয়েছে বলে তাকে রেপ করে খুন করা হয়েছে। এই সমস্ত ঘটনা মানুষ আজও ভুলেনি। আমরা তো রিপিট করিনি, বিজেপি আসার পর কিন্তু রিপিট করেনি। খুনের রাজনীতিতে বিশ্বাস করে না বিজেপি, ভাইচারাতে বিশ্বাস করে। কোথাও যদি কোনো মনে শৃঙ্খলতা ঘটে থাকে, আমি বিজেপি কার্যকর্তাদের বলবো এটা কোনো সলিউশন না। এরকম ভাবে অন্তত আমরা সিপিএম এর এই নোংরা পথকে আমরা অনুসরণ করব না। উই উইল কনকার দ্য হার্ট, দ্য মাইন্ড, দ্য এন্ড ত্রিপুরা পিপল by love, affection and faith. সাংবাদিকরা যারা আক্রান্ত হচ্ছে, হওয়া উচিত কেন সাংবাদিক আক্রান্ত হবে? আগে সাংবাদিক খুন হয়েছে ঘটনা দেখেছি সিপিএমের জামানা। এখন যদি হয়ে থাকে তো মোস্ট আনফরচুনেট, এটা হওয়া উচিত না। নিশ্চয়ই পুলিশ ব্যবস্থা নেবে। আর আপনারা আপনাদের যে আই কার্ড ফাই কার্ড গুলো রাখবেন যাতে অ্যাটলিস্ট আপনাদেরকে চিনতে পারে। নিশ্চয়ই এরকম জিনিস হওয়া উচিত না। কেউ যদি করে থাকে, they are criminals and criminals got no political identity. Supreme Court has upheld the verdict of the High Court, and High Court ওই তারিখ অব্দি তারিখটা আমার ঠিক খেয়াল নেই, 31 মার্চ বোধহয় না ছিল। এরপর আর চাকরি থাকবে না, পরিষ্কার বলা হয়ে গেছে। এখন টার্মিনেশন, এত লোকে টার্মিনেশন লেটার পাইনি বলে স্টিল দেয়ার ইন দ্য জব, এই কারণটা থাকাটাও ভুল এদের। আর হচ্ছে আমাদের কাগজ সরকারের কাছে আছে। আমি একটা দপ্তরে ইন্টারভিউ একবার দিলাম, আমি আজকে আমার কাগজ সব দিলাম, আমি পাইনি। আমি বলবো নেক্সট ইন্টারভিউর সময় আমার সরকারের কাছে তো আমার কাগজ দেয়াই আছে, ওটাই সাফিসিয়েন্ট। এটা ঠিক না, এটা ঠিক না। আবেগ থেকে বলছেন ওনারা, রাগের থেকে, অভিমান থেকে বলছেন। ওনাদের কাছে বলবো সরকার যেভাবে তাদেরকে বলে, জাস্ট টু অ্যাক্ট ইন দ্যাট লাইন, টু হ্যাভ কনফিডেন্স আপন দ্য গভর্নমেন্ট। নিশ্চয়ই আমাদের নির্বাচনের আগেও প্রতিশ্রুতি ছিল। হেমন্তবাবু এসেছেন, সুনীল দেওধর এসেছেন মঞ্চের মধ্যে, অমিত শাহজি বলেছেন, আমরা বিভিন্ন সময় আমরা বলেছি। আমাদের এগুলো স্মরণ রাখতে হবে, আমাদের এগুলো স্মরণ রেখে আমাদেরকে পথ চলা আমাদের চলতে হবে। উই আর সিম্পেথেটিক টুয়ার্ডস দেম, এন্ড আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা সিম্পেথেটিক কনসিডারেশন করব। নিশ্চয়ই সরকার সিম্পেথেটিক কনসিডারেশন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এদেরকে বলবো আস্থা রাখুন সরকারের উপর তৈরি হওয়ার জন্য। কিন্তু 10,323-এর তরফ থেকে বলা হয়েছে যে কোনো ইন্টারভিউ দিতে তারা প্রস্তুত, সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের স্থায়ী চাকরির সমাধান করার জন্য। সেই জায়গাটা কিভাবে দেখছি না, আমার কাছে যা আমি যতটুকু খবর পেয়েছি লোক মারফত, বিভিন্ন সোর্স মারফত, তারা বোধহয়
লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা নাও, নয় তোমরা ওয়াক ইন ইন্টারভিউ তো করে বলে ডিমান্ড করছে। এখন ওদের একটা এপ্রিহেনশন, এবং রাইটলি হয়তো হতে পারে, যে এই যে 15 নম্বর রাখা হলো লিখিত পরীক্ষার পরে 15 নম্বর রাখা হয়েছে, এই 15 নম্বর যারা সরকারপন্থী, আমি জানি না তারা কিভাবে বলে কে সরকারপন্থী, তাদেরকে দেওয়ার জন্য 15 নম্বর রাখা হয়েছে। এরা করতে খবর পেয়েছে আমি জানি না, যে কোশ্চেন পেপারটা খুব ক্লাস 5, 6, 7, 8 স্ট্যান্ডার্ডের একটা কোশ্চেন পেপার হবে। সবাই সেই কোশ্চেনটা মোটামুটি নাম্বার ধরুন 100 মধ্যে পরীক্ষা হলে অলমোস্ট 2-4 নাম্বার এদিক সেদিক হতে অলমোস্ট এভরিবডি উইল দ্য সেম নাম্বার অর্জন করবে। তো তাদের এই প্রিপারেশন, ওই যে 15 নম্বর রাখা হয়েছে, সেই 15 নম্বর দিয়েই যারা 10,323-এর মধ্যে যারা সরকারপন্থী তাদেরকে মতো পাইয়ে দেবে, এরকম একটা আমার কাছে যতটুকু খবর এসেছে। I might be wrong, I stand to be corrected if I am wrong. তো এই ডিমান্ড হতে পারে, এদের মনের যে একটা অবিশ্বাস জন্মেছে, এইসব তারা যদি এটা বলে থাকে, ডিমান্ড করে থাকে যে 15 নাম্বারসটা তুলে দাও, let the examination be held completely either written হবে। সরকার তো না মানার কোনো কারণ, নিশ্চয়ই সরকার মানবে তাদের এই ডিমান্ড। তো আমার একটি বিল থাকবে 10,323-এর কাছে, হ্যাভ ফেথ আপন দ্য গভর্নমেন্ট। নিশ্চয়ই ওনারা, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন 2 মাসের মধ্যেই একটা কিছু একটা রাস্তা বেরোবে, ঠিক আছে, 2 মাস পার হয়ে গেছে, এটা ঠিক, কিন্তু সরকারের একটা মোটিভ রয়েছে তাদেরকে কিছু একটা করার। হ্যাভ ফেথ আপন দ্য গভর্নমেন্ট, একটু অপেক্ষা করুন। আমরা জানি পেটে খিদে থাকলে কে অপেক্ষা করতে চায়, আন্দোলনের রাইট এভরিবডির রয়েছে। তবে এই কষ্ট পাচ্ছে ওনারা, আমারও দাবি থাকবে এদের ওনাদের কাছে। আজকে তো প্রায় 17-18তম দিন চলছে। ইউ হ্যাভ মেড ইওর পয়েন্ট। শিক্ষক আন্দোলন এতদিন এ রাজ্যে টানা, আগে বোধ 16 দিন না কদিন ছিল, এটার মধ্যে এদের ভেঙেছে এখন। ইনাফ, আপনারা এখন ঠান্ডার মধ্যে কষ্ট না পেয়ে আপনারা বাড়ি ঘরে যান, সরকারের উপর একটু আস্থা রাখুন, দেখুন না সরকার কি করে। ইউ হ্যাভ গট এভরি রাইট টু এজিটেট। তারপরে বলে কষ্ট না পেয়ে আন্দোলনটা আস্তে আস্তে গুটিয়ে নিন, গুটিয়ে নিয়ে সরকারের উপর আস্থা রেখে একটু অপেক্ষা করুন, দেখুন না সরকার কোন দিকে কি করতে চাইছে। নিশ্চয়ই আমার তো বিশ্বাস, আমার সরকারের উপর আমার কনফিডেন্ট যে সরকার উইল ফাইন্ড আউট এ ওয়ে আউট and there will be an amicable solution for 10-3-2-3. স্যার একটা দেখুন, আমরা আগে যে অবস্থান ছিল, আমি সরকারের বিধায়ক হয়েও আউটসোর্সিং এর বিরোধিতা আমি ফ্লোর অফ দ্য হাউস অ্যাসেম্বলির মধ্যে দাঁড়িয়ে করেছি, আপনারা সবাই জানেন। আজও বলছি, আউটসোর্সিং ইজ নট দ্য ওয়ে আউট। আমাদের হাতে খেলে হবে না, আইএস অফিসারদের হাতে চললে হবে না। আমার রাজ্যের সন্তানদের, আমার রাজ্যের যুবকদের, we have to find out the ways and means. তো আমাদের যে স্ট্যান্ড আগে ছিল, যে যারা ফিক্স পেতে একটা কনসিডারেবল টাইম পরে তাদেরকে রেগুলার করার, নিশ্চয়ই we stick to that stand. করার কারণে ওটা সেই অর্ডার মনে নিশ্চয়ই এটাও অ্যাবলিশ হয়ে গেছে, কিন্তু বিরোধী দলনেতা বারবার বিভিন্ন বিবৃতির মাধ্যমে বা ভাষণে উনি বলতে চাইছেন যে সেই 13,000 পদে যেন তাদেরকে নিয়োগ করা হয়, নিয়োগের ব্যবস্থা করা হয়। এটা তো মানিক বাবু, বিরোধী দলনেতা যদি মানিক বাবু বলে থাকেন, মানিক বাবু রাজনীতি যথেষ্ট রাজনীতি করেছেন, আর এই ছেলেগুলো ছেলে মেয়েদেরকে নিয়ে আর রাজনীতি কোনো দলে যেন না করে, এটা আবার একটা ইয়ে থাকে। তাদের যারা এই সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তাদের কাছে বলবো, তাদের অ্যাটেনশনটা হওয়া উচিত হাউ দে ক্যান গেট রিসেটেলমেন্ট, তাদের রুটি রুজি কিভাবে ব্যবস্থা করতে পারে। কোনো পার্টির, কোনো দলের, কোনো রাজনৈতিক অভিসন্ধি নিয়ে যদি কেউ আন্দোলন চালিয়ে যায়, কখনো এটা ফলস্পর্শ হবে না। কেউ ফর দ্য গভর্নমেন্ট, কেউ এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, কেউ এরকম ঠিক না। এজেন্ডা যে আমরা যারা চাকরি পেল না
তারা তাদের লাইফটাকে একদিকে মোল্ড করেছে, হতে পারে। এবং হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এমপ্লয়মেন্ট পলিসিটাকে টার্ন ডাউন করে দিয়েছে এবং যার প্রেক্ষিতে চাকরিগুলো গেছে। এখন এই যে 13,000 অশিক্ষক পদ কথাটা বলছেন আপনি, ইট ওয়াজ চ্যালেঞ্জড বিফোর দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তো এই পদ মানে এটাকে তো তারপরে সরকারকে এফিডেভিট উইথড্র করতে হয়েছে, চিফ সেক্রেটারি স্ট্রিকচার খেয়েছে। তো এখন এই পদগুলো নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ওনারা করেছেন, তাদের সর্বনাশটা ডেকে এনেছেন। হাইকোর্টের অর্ডার সিঙ্গেল বেঞ্চে বাদ দিন, ডিভিশন বেঞ্চে যে অর্ডারটা দিয়েছিল এটাও যদি সুপ্রিম কোর্টে না গিয়ে এটাও যদি ইমপ্লিমেন্ট করতো, আজকে এই প্যারাশুটটা এদের ভোগ পোহাতে হতো না। সমস্ত দরজা বন্ধ করে দিয়ে এসে আবার একটা, যেদিন আপনারা মনে আছে নিশ্চয়ই, যেদিন এই 13,000, 12,000 প্লাস 1,000 তারা যেদিন ঘোষণা করলো, সেদিনকে আমরাও প্রেস মিট করে বলছিলাম আরেকটা নোংরা খেলার সম্মুখীন হতে হচ্ছে এই 10,323-দের। ইন্টেনশনালি টু সেল দ্য ইলেকশন বোর্ড, নির্বাচনী বৈতরণী পার হওয়ার লক্ষ্যে এই কাজগুলো করা হয়েছিল। এর কোনো ভ্যালিডিটি ছিল না, এর কোনো, এবং আইনের দরজাটা আপনারা জানেন সুপ্রিম কোর্ট হোয়াট ভার্ডিক্ট দে হ্যাভ প্লেসড রিগার্ডিং দিস 13,000 যে পোস্টগুলো ক্রিয়েশন করা হয়েছিল, কি অর্ডার দিয়েছে, কি তাদের ওপিনিয়ন, সমস্ত কিছু আপনারা দেখেছেন। এভাবে হয় না। কনস্টিটিউশনের আর্টিকেল 16 কে ভায়োলেট করে ইউ হ্যাভ, আপনি যে নিয়োগ নীতি বের করেছেন একটা পার্টিকুলার একটা লোকদের পাইয়ে দেওয়ার জন্য, you have violated the article 16 of the constitution, and as a result supreme court very much এই যে গভর্নমেন্টের যে এই স্টেপকে খণ্ডন করেছে, তিরস্কৃত করেছেন, এবং চিফ সেক্রেটারি কন্টেম্প্ট অফ কোর্ট ফেস করতে হয়েছিল। তারপর গিয়ে এফিডেভিটটা তারা তুলতে হয়েছে। আপনারা এই ঘটনাগুলো আপনাদের জানা। এখন মানিকবাবু পেটে এদের খিদে, 10,323-এর খুব বাজে অবস্থা। 80% of them are starving. I know that. One should not see who is left, who is right, who is middle. Sympathetic consideration নিশ্চয়ই সরকার করবে বলে আমার বিশ্বাস। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, শিক্ষামন্ত্রী বলতে শুনেছি। Let us have some hope and faith on them, and I believe this government, my government, will leave no stone unturned. তাদেরকে মুখে হাসি ফেরাতে they will leave no stone unturned. We want that there should be an amicable settlement. তাহলে যেটা শূন্য পদ তো একটা বাজেটে গ্ল্যান্সের পেছনের দিকে দেখলে আপনি বুঝতে পারবেন যে কত পদ শূন্য রয়েছে। কারণ যারা রিটায়ারমেন্ট যাচ্ছে, যে গত বছর এই বছর প্রায় 4,000-এর উপর রিটায়ারমেন্ট, এখন ধরুন এই সামনের বছর মানে যেটা এপ্রিল দিয়ে শুরু হবে টু 31st of March নেক্সট ইয়ার, এর মধ্যে প্রায় 4,500-এর উপর লোক অবসর হবেন। স্যার, ত্রিপুরা গভর্নমেন্টের যে নোটিফিকেশন রয়েছে সেখানে 2021 মানে 2020 5th ডিসেম্বর পর্যন্ত প্রায় অ্যাপ্রক্সিমেটলি 4,000 পোস্ট ভ্যাকেন্ট রয়েছে। তো সেই জায়গায় সরকার এই পোস্টগুলোকে কবে রিলিজ করবে বলে আপনি মনে করছেন? আর পাশাপাশি দেখা যাচ্ছে সরকার থেকে আবার আরো পোস্ট ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষ জানতে চাইছে বা যারা বেকার যারা রয়েছেন ওনারা জানতে চাইছেন, সরকার নোটিফিকেশন দিয়েছে যে 5th ডিসেম্বর 2020 পর্যন্ত প্রায় 4,000 পোস্ট এখনো ভ্যাকেন্ট রয়েছে। সেই জায়গায় সেই ভ্যাকেন্ট পোস্টগুলোকে এখনো মানে রিলিজ করছেন না সরকার, কিন্তু আবার নতুন করে পোস্ট ক্রিয়েট করছে। কিভাবে দেখছেন এই বিষয়টুকু আপনি? পোস্ট ক্রিয়েশনটা কখন হয়? পোস্ট ক্রিয়েশনটা একটা প্রয়োজনীয়তা রয়েছে, তখন একটা দপ্তরে নতুন একটা কিছু হয়েছে, পোস্ট ক্রিয়েশন করতেই হয়। কিংবা কোনো সময় একটা পোস্টটা ছিল, অ্যাবজর্ব হয়নি বলে অ্যাবলিশ হয়ে গেছে, এই পদটা এখন আবার সৃষ্টি করতে হবে, ফিনান্সের কনকারেন্স লাগবে, তখন আবার নতুন করে ক্যাবিনেটে বসে পোস্ট ক্রিয়েশন করে ফিনান্সের কনকারেন্স। তো এগুলো তো যে এখন 4,000 শূন্য পদ, যদি আপনার যে তথ্য থেকে পেয়েছেন আমি জানি না, থাকলে আপনার রাইট, নিশ্চয়ই আপনি তথ্য জোগাড় করেছেন, নিশ্চয়ই সরকার সঠিক মানে নিয়োগ নীতির মাধ্যমে সেগুলো নিশ্চয়ই পূরণ করবে। এবং আমাদেরও দাবি থাকবে এই শূন্য পদগুলো যেন দ্রুত পূরণ করা হয়, এবং ওই 1 বছরের যে পরে যে এবলিশ হয়ে যায় সেটাকে যেন ন্যূনতম 5 বছর করা হয়। আচ্ছা সুদীপদা, এই আজকে দিয়ে চৌধুরীর যে অর্ডারটা, সেই অর্ডার মনে কি ওই 13,000 যে অশিক্ষক পদ যেটা সৃষ্টি হয়েছিল সেটা এবলিশ হয়েছে? কারণ বিরোধী দলনেতা বারবার পরামর্শ দিচ্ছে রাজ্য সরকারকে
ওই পদে যেন 10,323-কে অ্যাবজর্ব করা হয়। এটা তো সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও বিরোধী দল যদি রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে একটা জিনিস বলি, 10,323-এর প্রতি আমরা সিম্পেথেটিক এবং তাদেরটা সিম্পেথেটিক কনসিডারেশন করার জন্য আমরা দাবি জানাবো সরকারের কাছে, এবং সরকার নিশ্চয়ই এই মর্মে আশ্বাসও দিয়েছে। দেয়ার ইজ নো লিগেল লোকাস স্ট্যান্ডার্ড তাদেরকে তাদের অবস্থানটাকে মজবুত করতে পারে, কোনো আইনি কোনো তাদের আইনি কোনো বিন্দুমাত্র তাদেরকে সহায়তা করবে সেরকম কোনো তাদের স্ট্যান্ড পয়েন্ট নেই। এখন সবটাই নির্ভর করবে সরকারের সিম্পেথেটিক কনসিডারেশনের উপর। নিশ্চয়ই সরকার সিম্পেথেটিক কনসিডারেশন করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা দাবি জানাবো তাদের ম্যাটারটা যেন এই শীতের মধ্যে কে চায় এই তারা বসে, তাদের গার্ডিয়ান, তাদের ছেলেমেয়েরা বসে এই শীতকে উপেক্ষা করে তাদের রুটি রুজির জন্য কতজন মারা গেলেন। উই আর ভেরি ভেরি সিম্পেথেটিক টুয়ার্ডস দেম অ্যান্ড আওয়ার অ্যাপ্রোচ টুয়ার্ডস দেম শুড বি কমপ্লিটলি সিম্পেথেটিক। আমি সরকার নিশ্চয়ই সেই সিম্পেথেটিক কনসিডারেশন করবেন বলে আমি বিশ্বাস। আমার প্রশ্নটা যে 10,323-এর জন্য যে বিগত আমলের 13, আমি তো তথ্য ছাড়া কথা বলি, আমার কাছে এই তথ্যটা নেই বর্তমানে। এটা মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন, ওই তথ্যটাকে আমাকে ধরে নিতে হবে। একটা উনি বোধহয় কিছুদিন আগে কোথাও একটা তথ্য দিয়েছিলেন, সেই তথ্যটাই আমার ধরে নিতে হবে। কিন্তু বেসিক্যালি ফ্যাক্টস এন্ড ফিগার্স, এই কোয়েশ্চেনটা যেটা করলেন এর ফ্যাক্টস এন্ড ফিগার্স আমার কাছে নেই। আই এম নট ইন এ পজিশন টু আনসার টু ইয়ার কোয়েশ্চেন, বাট ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড হি ক্যান অলওয়েজ অ্যাপ্লাই ফর আরটিআই টু দ্য ফিনান্স ডিপার্টমেন্ট, এবং ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিংবা এজিট থেকে এই জিনিসগুলো তথ্য বেরিয়ে আসতে পারে। আপনার এলাকায় কোনো চাকরি হয়েছে এই মুহূর্তে আপনার সরকারের সময়, আপনার দল ক্ষমতা আসার পর? চাকরি তো বিভিন্ন দপ্তরের ইন্টারভিউ তো হচ্ছে, আমি দেখছি। এখন ওই আগেকার জমানোর মতো তো নেই যে পার্টি লিস্ট থেকে লিস্ট চলে যায় সরকারের কাছে, ওই লিস্ট দেখে তাদের চাকরি প্রাপকরা তাদের চাকরি প্রদান করা হয়। সেই সিস্টেমটা তো এখন নেই। এখন একটা নতুন এমপ্লয়মেন্ট পলিসি এসছে, এমপ্লয়মেন্ট পলিসির মোতাবেকই চাকরি হচ্ছে। কত সংখ্যক হয়েছে এটা আমার জানা নেই। রেগুলার পে স্কেলে হয়েছে নাকি আপনার ক্যাজুয়াল হিসেবে হয়েছে, না কন্টিজেন্ট, না ডিআরডব্লিউ, নাকি কন্ট্রাকচুয়াল, নাকি আউটসোর্সিং, এই ফ্যাক্টস এন্ড ফিগার্স এই মুহূর্তে আমার আপনার এলাকাতে মানে চাকরি হয়েছে, খোঁজ নিতে হবে, আলাদাভাবে আমার খোঁজ নিতে হবে। স্যার আপনার থেকে জানতে চাইবো এই মুহূর্তে সারা আহ্বান রাখবো, এই যে 1 বছরের যে মেয়াদ সেটাকে বাড়িয়ে যেন 5 বছর করা হয়। আপনারা দেখেছেন বিভিন্ন পদগুলো অ্যাবজর্ভ করতে গিয়ে বেকাররা, শিক্ষিত বেকাররা যারা বিভিন্ন পরীক্ষা কোয়ালিফাই করেছেন তাদেরকে ধর্ণা বসতে দেখছি আমরা। বলা হচ্ছে জেনারেলের কোনো পোস্ট নেই। এটা মূলত কারণ হচ্ছে যে 1 বছরের মধ্যে এই পদগুলো পূরণ না করার প্রেক্ষিতে অ্যাবলিশ হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা যে বাজেট একটা গ্লান্স আপনারা যেগুলো আপনাদের কাছে প্রোভাইড করা হয়, প্রত্যেক বছর যে বাজেট আমাদের পেশ করি, বাজেটের গ্লান্সের পেছনের দিকে দেখবেন যে এই বছর কতজন রিটায়ারমেন্ট করবে, 2021-22-এ কতজন, 22-23-এ কতজন করবে, 24-25-এ কতজন করবে, এরকম একটা ফিগার দেওয়া থাকে। অর্থাৎ প্রতি বছর আনুমানিক 4,500 থেকে 5,000 সরকারি কর্মচারী রিটায়ার করছেন। তো সাইমালটেনিয়াসলি আমরা কিন্তু ওই 1 বছরের মধ্যে এই পোস্টগুলোকে ফুলফিল আমরা করতে পারছি না। না হওয়ার প্রেক্ষিতে এগুলো অ্যাবলিশড হয়ে যাচ্ছে এবং নতুন করে পোস্ট ক্রিয়েশনের জন্য আবার এই দপ্তরকে ফিনান্সের দপ্তরে শরণাপন্ন হতে হচ্ছে। এই একটা চালাকি, খুব ধূর্ত আমি বলবো, আর্টওয়াইল গভর্নমেন্ট, মানে আমাদের যে পুরনো যে সরকার ছিল
ওনাদের আমলে হয়েছিল, এটা এখনো ক্যারি অন হচ্ছে। আমার সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য একটাই, সরকারের কাছে আমরা দাবি জানাবো মানিকবাবু, তার সরকার, এই রাজ্যের জন্য যারা চাকরি প্রত্যাশীরা রয়েছেন তাদের কথায় চিন্তা না করে অফিসাররা যে প্রস্তাবটা নিয়ে এসেছিলেন ওনার কাছে, স্পেশাল মিনিস্টার আর.কে দে চৌধুরী when he was alive, উনার প্রপোজাল মেনে এই 1 বছর, এটা কিন্তু আগে 1 বছর ছিল না, আগে এটা কোনো টাইম লিমিট ছিল না, যার প্রেক্ষিতে জোট জমানো আপনারা দেখেছেন প্রচুর কংগ্রেস টিউজিএস গভর্নমেন্টের সব প্রচুর চাকরি দেওয়া হয়েছিল, সেটা এখন হচ্ছে না মূলত কারণে এই পোস্টগুলো অ্যাবলিশ হয়ে যাচ্ছে। আমার দাবি থাকবে সরকারের কাছে, দয়া করে ওই যে 1 বছরের যে টাইম বার, এই টাইম বারটা তুলে দিয়ে এটাকে অ্যামেন্ডমেন্ট করে অন্তত ন্যূনতম 5 বছর করুন, তাহলে একদম সত্যিকারের যা প্রত্যেকটি দপ্তরের যা শূন্য পদ এগুলো রিফ্লেকশন। এখন আরটিআই যদি কেউ দিতে চায়, আরটিআই দিলে সঠিক ফিগারগুলো আসছে না আমাদের কাছে, কারণ 1 বছরের মধ্যে পোস্ট আমরা লোক নিয়োগ করতে পারছি না, পোস্টে অ্যাবলিশ হয়ে যাচ্ছে। তার রিপ্লাইটা যেটা আসছে এটা কিন্তু সঠিক না, কারণ পোস্টগুলো অ্যাবলিশ হয়ে যাচ্ছে। এটা নিয়ে বিরোধী দলের বন্ধুরা আওয়াজ তুলেছেন এবং যথার্থভাবে আওয়াজ তুলেছেন আমি বলবো, কিন্তু এই ব্লেমটা পুরোপুরি বর্তমান সরকারের উপর দিতে চাইছে। এই কাজটুকু, সর্বনাশের কাজটুকু বিগত সরকারের আমলে সেটা হয়েছিল। আমি জাস্ট ওনাদেরকে মনে করে দিতে চাই, পাশাপাশি সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি এই পোস্টগুলো যেন অ্যাবলিশ না হয়, তার জন্য 1 বছরের জায়গা এটাকে ন্যূনতম 5 বছর টাইম স্পেন্ডটা এক্সটেন্ড করার জন্য। এই ছোট্ট একটি বক্তব্য রাখার জন্য আপনাদেরকে আমি এখানে আহ্বান করেছিলাম। আমি ধন্যবাদ জানাই আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়াতে, বিরোধী দলের তরফ থেকে বিশেষ করে তাদের যুব সংগঠন বিভিন্ন সরকারি দপ্তরে যে পদগুলো রয়েছে সেগুলো অ্যাবলিশড হয়ে যাচ্ছে বলে ওনারা দাবি করছে। এটা ঘটনা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের আমলে আর.কে দে চৌধুরী যখন ফিনান্স সেক্রেটারি ছিলেন, তখন যারা রিটায়ার করতেন সরকারি কর্মচারীরা, রিটায়ারমেন্ট করলে স্বাভাবিকভাবেই ওই পদটা খালি হচ্ছে। উনি তখন একটা অর্ডার বের করলেন মানিক সরকারের জামানায় যে এই পদটা 1 বছর অবধি ভ্যালিড থাকবে। 1 বছর পর যদি 1 বছরের মধ্যে রিটায়ারমেন্ট করার লোকটির জায়গায় যদি কাউকে নিয়োগ না করা হয়, এই পদটা অ্যাবলিশ হয়ে যাবে। এটা ঘটনা যে একটা বিরাট মাত্রায় শূন্য পদ যেগুলো ছিল, ফিনান্সের কনকারেন্ট যেগুলো ছিল, বিগত জমানায় আমরা দেখেছি, আমরা চিৎকার চেঁচামেচি করতাম, আপনারা দেখেছেন। আমি জাস্ট আপনাদের মেমোরিকে রিকল করার চেষ্টা করছি যে শূন্য পদ পূরণের দাবি আমরা জানাতাম এবং এই দাবি আমরা করেছিলাম যে আমাদের নর্থ ইস্টার্ন রিজনের সব প্রত্যেকটি স্টেটে কোথাও 1 বছর নেই, কারণ একটা লোক রিটায়ারমেন্ট করার পর তার প্রক্রিয়া বিভিন্ন সময়ে করতে গিয়ে 1 বছর পার হয়ে যায়। 1 বছর পার হলে এটা অ্যাবলিশ হয়ে যায়, বা নতুন করে ফিনান্সের কনকাস দিতে হয়, পোস্ট ক্রিয়েশন করতে হয়। তো আমরা দাবি জানিয়েছিলাম যে আসাম সহ অন্যান্য নর্থ ইস্টার্ন রাজ্যগুলো 5 বছরের মেয়াদ রয়েছে ওখানে, যে কোনো সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেলে
5 বছরের মধ্যে পদটা ফিল আপ না করলে তাহলে এটা পোস্টে অ্যাবলিশ হয়ে যায়। আর আমাদের রাজ্যের বেলায় মাত্র 1 বছর। এই প্রেক্ষিতে বিগত দিনগুলোতে প্রচুর পদ অ্যাবলিশ হয়েছে, এবং বর্তমানে অস্বীকার করে লাভ নেই, বেশ কিছু পদ অ্যাবলিশ হয়ে গেছে, মানে পূরণ না করার, অ্যাবজর্ব না হওয়ার প্রেক্ষিতে। এই মেটারটা নিয়ে একটু আলোকপাত করা দরকার, যাতে করে সমাজের কাছে ভুল বার্তা না যায় এবং সঠিক বার্তা যেন